টানা ভারী বৃষ্টিতে কক্সবাজার চট্টগ্রামে পাহাড় ধসে 10 শিশুর প্রাণহানি, 15 জেলায় বন্যার পূর্বাভাস। কাল থেকে শুরু সেমিতে ওঠার লড়াই। আর্জেন্টিনা মিশর ম্যাচে রেফারির সিদ্ধান্তে তুমুল তর্ক বিতর্ক। পুঁজিবাজার কেলেঙ্কারিতে জড়িতদের শাস্তির আশ্বাস প্রধানমন্ত্রীর, স্কুল শিক্ষকদের বেতন বাড়ানোর উদ্যোগ। গণভোটের রায় বাস্তবায়নের ছাড় দেবে না 11 দল। নিরাপত্তা প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক থাকার তাগিদ। শেখ হাসিনার নির্দেশেই শাপলা চত্বর হত্যা, 30 জনকে আসামি করে 21 জুলাই তদন্ত রিপোর্ট দাখিল। এবং নাজাফে খামেনির শোক যাত্রায় জনস্রোত, মরদেহ নেওয়া হবে কারবালায়, কাল মাশহাদে দাফন। শুভেচ্ছা, আমন্ত্রণ চ্যানেল 24-এর সন্ধ্যে 7টার খবরে। শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্টি। শিরোনামগুলো, পুরো খবরে আপনাদের সাথে আমরা দুজন, আমি মোহাম্মদ ইমতিয়াজ এবং আমি ফারজানা নিশি। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আবারও পাহাড় ধস, ভারী বর্ষণের মধ্যে একটি মহিলা হিফজখানার উপর পাহাড় ধসে প্রাণ গেছে 8 শিশুর। জীবিত উদ্ধার করা হয়েছে 5 জনকে। এ নিয়ে গত 3 দিনে রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে মারা গেল 16 জন। মাটি চাপায় 8 জনের প্রাণহানির শোক না কাটতে আবারও পাহাড় ধসে মৃত্যু রোহিঙ্গা ক্যাম্পে। এবারের ঘটনাটি ঘটে উখিয়ার কুতুপালং 5 নম্বর ক্যাম্পের মোসরা এলাকায়। ভারী বর্ষণের মধ্যে বুধবার বেলা 4:45টার দিকে একটি মহিলা হেফজখানার উপর ধসে পড়ে পাহাড়ের মাটি। তখন সেখানে পড়ালেখা করছিল 13 ছাত্রী। খবর পেয়ে উদ্ধারে নামে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা। তারা প্রথমে 5 শিশুর মরদেহ উদ্ধার করে, পরে মেলে আরও 3 জনের মরদেহ। নিহত প্রত্যেকের বয়স 9 থেকে 15 বছর। স্টুডেন্ট আছে একদিন মারা গিয়ে দেওয়া মহিলা হাফজাহানার মধ্যে জিন মলে আছে তার ফুয়ান হদগুম পাঠাইতে গিয়ে আর হদগুম পাঠায় জিন আসি দিয়ে ওদুন জিয়াতা 10,000 আর ওদুন দূর মারে দূর হদুন আছে ঠেঙ্গলায় আছে। আজ ডাক্তারাম বাজ্যাত তারান দুজন নানকে দুজন তিনজন তুলি আয় বাসরে তুলি আর ওরটা তুলি হানগলা যারে। সেখানে একটা ওয়াল ভাঙিয়ে পড়ছে, তলে নিচে শিক্ষক মহিলা ছিল। তো এখানে 10-12 জন কি হয়েছে। এ ঘটনার পর সব ক্যাম্পে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারীদের সরিয়ে নেওয়ার কথা বলছে কর্তৃপক্ষ। লোকজনকে বিভিন্ন এলাকা থেকে সরাইছি, কিন্তু এটা একটা আসলে শিক্ষা প্রতিষ্ঠান ছিল, হিফজ মাদ্রাসা। তো আমরা আজকে থেকে সব শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দিচ্ছি। এর আগে গত সোম ও মঙ্গলবার রোহিঙ্গা ক্যাম্পে 8 জন সহ জেলায় পাহাড় ধসে প্রাণ গেছে মোট 11 জনের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। বিস্তারিত জানাতে উখিয়া থেকে টেলিফোনে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আজিম নিহাদ। যারা নিহত হয়েছেন তাদের সবার পরিচয় জানা গেছে কিনা, এবং শেষ খবর পাওয়া পর্যন্ত আমরা যেমনটি দেখছিলাম যে স্কুলগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে, আর সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? এখন পর্যন্ত আসলে যে 8 জন শিশু মারা গেছে তাদের আমরা 4 জন শনাক্ত করতে পেরেছি, বাকি 4 জনের নাম পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তবে আমাদের ক্যাম্পের যে দায়িত্বে রয়েছে এপিবিএন, তারা যেটি বলছে তারা তাদের পরিচয় শনাক্ত করার জন্য তারা কাজ শুরু করছেন, খুব শীঘ্রই সেটি জানা যাবে। অন্যদিকে আমরা ট্রিপল আর্সি থেকে যে শরণার্থী কমিশন থেকে যেটি তথ্য পেয়েছি যে এখন পর্যন্ত 8 জন নিহতের পাশাপাশি আরো 5 জনকে তারা জীবিত অবস্থায় উদ্ধার করেছে, যাদেরকে কক্সবাজারের রুকিয়া সহ বিভিন্ন হসপিটালে ভর্তি করা হয়েছে এবং সেখানে চিকিৎসা চলছে। তাদের মধ্যে 2-1 জন আশঙ্কাজনক, তাদের অবস্থা সর্বশেষ কি হয় সেটি এখন দেখার বিষয়। তবে আমাদের মেডিকেল টিম যারা রয়েছে তারা যেটি বলছে তারা সর্বোচ্চ চেষ্টা করছে যাতে তাদেরকে আশঙ্কা মুক্ত করা যায়। অন্যদিকে যে ক্যাম্পটি আসলে আজকে যে ক্যাম্পে রোহিঙ্গা ক্যাম্পের যে 5 নম্বর মুতরা যে এলাকাটি রয়েছে সেখানে যে ধসে পড়েছে পাহাড়টি, সেটি হচ্ছে পাহাড়ের একদম পাদদেশের উপরে মূলত এই মাদ্রাসাটি করা হয়েছিল, হিফজ মাদ্রাসা। সেখানে নারী শিক্ষার্থীদেরকে হেফজ করানো হতো এবং সেখানে নারী শিক্ষক দিয়ে মূলত এই নারী শিক্ষকের পাশাপাশি 2-1 জন পুরুষ শিক্ষক ছিল। তবে ঘটনার সময় সেখানে 2 থেকে 3 জন নারী শিক্ষকও ছিলেন, যারা এই ঘটনায় তারাও আহত হয়েছেন বলে আমাদেরকে প্রাথমিকভাবে নিশ্চিত করেছেন। তবে গত
গতকালকে যে ঘটনা, এই ঘটনার পরে গত পরশুদিনের যে ঘটনা, সেই ঘটনার পরে আসলে রোহিঙ্গা ক্যাম্পে শরণার্থী কমিশনের পক্ষ থেকে বলা হয়েছিল যে ঝুঁকিপূর্ণ যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেখান থেকে তারা লোকজনকে সরিয়ে নেবেন। কিন্তু আজকের যে ঘটনা, সেটি দেখার পর আসলে স্বাভাবিকভাবে বোঝাই যাচ্ছে যে প্রশাসনের শুধুমাত্র কথা বলার মধ্যেই তারা সীমাবদ্ধ ছিল, মাঝখানে যে তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার যে বিষয়টি সেটি আসলে ছিল না। এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি জায়গায় শিশুদেরকে সেখানে পড়ানো হয়েছিল এবং সেটি আজকে পর্যন্ত খোলা ছিল। যদিও এই ঘটনার পরে শরণার্থী কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা মাদ্রাসা এবং অন্যান্য লার্নিং সেন্টার যেগুলো রয়েছে সেগুলো তারা সম্পূর্ণভাবে বন্ধ ঘোষণা করবে যতদিন না পর্যন্ত এই দুর্যোগকালীন পরিস্থিতি থাকে। তবে আবহাওয়া যেটি বলছে, এই বৃষ্টিপাত আসলে আরো বাড়তে পারে, ফলে রোহিঙ্গা ক্যাম্পে আরো বেশি পাহাড় ধসের আশঙ্কা তারা করছেন এবং সে কারণে নিরাপদ আশ্রয় সরে নিয়ে দেওয়ার জন্য বলা হচ্ছে। কারণ এই রোহিঙ্গা ক্যাম্পে প্রায় 32টি ক্যাম্প রয়েছে যেগুলো আসলে পাহাড় কেটে গড়ে তোলা এবং সেখানে বেশ কিছু জায়গা রয়েছে যেগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। নিহান, ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই আপনার কাছ থেকে পরবর্তীতে উদ্ধার অভিযানের সবশেষ খবর আমরা জেনে নিব। জলাবদ্ধতার দুঃসহ দুর্ভোগ থেকে মুক্তি মিলছে না চট্টগ্রামবাসীর। ভারী বর্ষণে বুধবারও ডুবেছে নগরীর অনেক এলাকা। পাহাড় এবং ঘর ধসে মারা গেছে 2 শিশু। বৃষ্টি আর পাহাড়ি ঢলে বিপর্যস্ত 3 পার্বত্য জেলা। অনেক এলাকায় বন্ধ রয়েছে সড়ক যোগাযোগ, বিদ্যুৎ সরবরাহ। মোজাফফর দৃষ্টি প্রতিবন্ধী, থাকেন চট্টগ্রাম নগরের দক্ষিণ মধ্যম হালি শহরে। টানা বৃষ্টিতে ঘর ডুবে সীমাহীন কষ্ট তার। একই অবস্থা গার্মেন্ট কর্মী শাহিনুরের। ঘরে তখন আমার শুধু বাইকের বউ আছে আর আমরা সবাই লুডো কাটা আটটা আছে আর কি। আজকে 3 দিন তালাক মানে পানি উঠতেছে, পানির জন্য রান্না করতে পারছি না, সার খেতে যাইতে পারতেছি না, খাইতে পারতেছি না। পুরো এলাকায় জলজটে নিদারুণ দুর্ভোগে হাজারো মানুষ। সাথে বিদ্যুৎ না থাকায় বেড়েছে অস্বস্তি। আমাদের এখানে আজকে 3 দিন ধরে পানির সমস্যা, ঘর কারেন্টের সমস্যা, কারেন্ট নাই, পানি নাই, খাওয়া দাওয়া করতে পারি না। নালা পরিষ্কার নেই, নালা দিয়ে ঠিক মতো পানি যাচ্ছে না। বরফ খাওয়ার কারণে খালটা এই জঙ্গল হওয়ার কারণে আজকে আমাদের দুর্ভোগ। বুধবারও এমন চিত্র ছিল নগরীর অনেক এলাকায়। আগ্রাবাদ, হালিশহর, শান্তিবাগ, মুরাদপুর, বহদ্দারহাট সহ ডুবেছে বিভিন্ন এলাকা। ব্যাহত হয়েছে নগর জীবন। কষ্টের শেষ ছিল না মানুষের, সেই সাথে ছিল ক্ষোভ। তবে যথারীতি জলাবদ্ধতা নিরসনে আশার বাণী শুনিয়েছে সিডিএ। এই যে সুইচ গেটটা করার জন্য যে ওরা বাইপাস করার জন্য এদিকে খালের উপর বাদ দিয়ে দিছে। 2 পাশে ওয়াল দিলে ময়লা ফেলবে না, এখানে সবসময় পরিষ্কার থাকবে। যারা যারা জায়গা দখল করছে তাহলে জিনিসটা বড় হয়ে যাবে, ওয়ালটা হয়ে যাবে, ওর পাশে একটা রাস্তা হয়ে যাবে। সকল লোককে সাথে নিয়ে আমরা এই জলাবদ্ধতা মোকাবেলা করতে চাই। মাস্টার প্ল্যানের কাজ ডিসেম্বরের ভিতরে আমরা শেষ করব। ভারী বর্ষণের মধ্যে দুপুরে নগরীর 16 শহর মেয়র গলির একটি ঘরে ধসে পড়ে পাহাড়ের মাটি। এতে এক শিশুর মৃত্যু হয়। এর আগে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে ঘর চাপা পড়ে মারা যায় এক শিশু। বুধবার দেশের সর্বোচ্চ বৃষ্টিপাতের নাজুক অবস্থা বান্দরবানে। শহরের আর্মিপাড়া, শেরবাংলা নগর, বরিশাল পাড়া, ইসলামপুর সহ নিচু এলাকায় পানিবন্দী শতাধিক পরিবার। বেশ কিছু এলাকায় বন্ধ বিদ্যুৎ সরবরাহ। এছাড়া অনেক এলাকায় সড়ক যোগাযোগ বন্ধ। আমরা এখন ঘরবাড়ি হারা, আশ্রয় কেন্দ্র জায়গা পাচ্ছি না ঠিকভাবে। আমাদের খাবার পানির সমস্যা, আমাদের পরিবার নিয়ে আমরা খুবই কষ্টের মাঝে আছি। পানি উঠে আসি গা, পারতে আসি না, কিছু বাইর করছি, কিছু বাইর করতে পারি না, বিরিশ বিদ্যা আছে। রাঙ্গামাটির বাঘাইছড়িতে জলাবদ্ধ হয়ে পড়ে বেশ কিছু এলাকা। শহরের কয়েকটি এলাকায় ঘটেছে পাহাড় ধস। বন্ধ জেলার সব প্রাথমিক বিদ্যালয়। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে খাগড়াছড়িতেও বিপর্যস্ত জনজীবন। বেশ কিছু নিচু এলাকা প্লাবিত হয়ে পড়েছে। সাজেক ও লংগদুর সাথে সড়ক যোগাযোগ বন্ধ। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম। এদিকে টানা বর্ষণে চট্টগ্রাম, ফেনী সহ 15 জেলায় আকস্মিক বন্যার ইঙ্গিত দিয়েছে পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্র। আবহাওয়া অফিস জানায়, সুস্পষ্ট লঘুচাপের কারণে ভারী বৃষ্টি হতে পারে রোববার পর্যন্ত। সক্রিয় মৌসুমি বায়ুর কারণে দেশ জুড়ে টানা বৃষ্টি, কখনো ঝিরিঝিরি, কখনো বা মুষলধারে। এরই মধ্যে পানি বেড়েছে চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের নদ নদীতে। বিপদসীমার উপরে বান্দরবনের সাঙ্গু ও মাতারমুহুরীর পানি। টানা বর্ষণে চট্টগ্রাম, ফেনী সহ 15 জেলায় আকস্মিক বন্যার পূর্বাভাস দিয়েছে বন্যা সতর্কীকরণ কেন্দ্র।
আগামী 3 দিন পর্যন্ত ভারী থেকে অতি ভারী বর্ষণের প্রবণতা অব্যাহত থাকতে পারে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় চট্টগ্রাম জেলার পার্বত্য অববাহিকা এবং একই সাথে দেশের উত্তর পূর্বাঞ্চলীয় সিলেট ও ময়মনসিংহ বিভাগের কিছু অঞ্চলে এবং উত্তরাঞ্চলীয় রংপুর বিভাগ এবং সংলগ্ন ভারতের কিছু স্থানে। এর ফলে মূলত দক্ষিণ পূর্বাঞ্চলীয় পার্বত্য অববাহিকার বান্দরবান কক্সবাজার জেলার নিম্নাঞ্চলে আগামী 2 থেকে 3 দিনে বন্যা পরিস্থিতি কিছুটা অবনতি ঘটতে পারে। ভারী বৃষ্টিতে পাহাড় ধসের ঘটনা ঘটেছে কিছু এলাকায়। এখন প্রশ্ন, আর কতদিন চলবে বৃষ্টি? ভারী বৃষ্টিপাত আগামীকাল অব্যাহত থাকতে পারে, আরও 2-1 দিন অব্যাহত থাকতে পারে। তবে ঢাকায় আগামীকাল বৃষ্টিপাতের তীব্রতা তুলনামূলকভাবে কম থাকবে, কিন্তু 11 তারিখ থেকে আবার ঢাকা সহ সারা বাংলাদেশেই বৃষ্টিপাতের তীব্রতা বাড়বে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে ভারতে অতি ভারী বৃষ্টি হয়েছে মেঘালয়ের চেরাপুঞ্জিতে। এর ফলে উজান থেকে নেমে আসা ঢলে 24 ঘন্টায় প্লাবিত হতে পারে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জের বিভিন্ন এলাকা। পরিস্থিতির উন্নতি হতে পারে শনিবার থেকে। ইমতিয়াজ মাহমুদ, চ্যানেল 24, ঢাকা। শেয়ারবাজার কেলেঙ্কারিতে হাজারো বিনিয়োগকারীদের যারা নিঃস্ব করেছে তাদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সংসদে প্রশ্নোত্তর পর্বে একথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আশ্বাস দিয়েছেন প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষকদের বেতন পর্যায়ক্রমে বাড়ানো হবে। দিনের কার্যসূচি অনুযায়ী এখন প্রশ্নকাল শুরু হচ্ছে। বুধবার জাতীয় সংসদে বাজেট অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কথা বলেন সাম্প্রতিক নানা ইস্যুতে। প্রযুক্তি নির্ভর, লাভজনক। প্রধানমন্ত্রী জানান এরই মধ্যে 17 উপজেলায় কৃষক কার্ডের পাইলট প্রকল্পের কাজ শেষ হয়েছে। পর্যায়ক্রমে বাড়ানো হবে এর পরিধি। কৃষকের ডিজিটাল ডাটাবেজ এবং সরকারি সেবা কৃষকের নিকট সরাসরি পৌঁছে দেবার জন্য কৃষক কার্ড বিতরণ কার্যক্রম শুরু করতে যাচ্ছে ইনশাল্লাহ সরকার। এর মধ্যে 17টি উপজেলায় পাইলট প্রকল্পের কাজ শেষ করা হয়েছে। এক প্রশ্নের জবাবে সরকার প্রধান বলেন, শেয়ার বাজার কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। দুদক কয়েকজনের বিরুদ্ধে তদন্ত করে মামলা করেছে বলেও জানান তিনি। ধারাবাহিকভাবে শেয়ার মার্কেটের পতন ঘটিয়ে হাজার হাজার বিনিয়োগকারীদের নিঃস্ব করার জন্য যারা দায়ী তাদের চিহ্নিত করা সহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে বর্তমান সরকার পরিকল্পনা গ্রহণ করেছে। ইতিমধ্যে শেয়ার মার্কেটে কেলেঙ্কারি অভিযোগ দুদক কর্তৃক অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করা হয়েছে, যার প্রেক্ষিতে কতিপয় ব্যক্তিকে চিহ্নিত করে মালামাল সহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকারের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী। জানান প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের বেতন পর্যায়ক্রমে বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। আমরা শিক্ষা খাতে বাজেট 5 বছর শেষে 5% নিয়ে যেতে চাই। তারা যাতে সঠিকভাবে তাদের সময় এবং তাদের মেধা শিক্ষার্থীদের পেছনে ব্যয় করতে পারেন, সেই জন্য তাদের সম্মানই বাড়ানো প্রয়োজন বলে আমরাও মনে করি। পর্যায়ক্রমিকভাবে আমরা এই কাজটি ইনশাল্লাহ করব এই দেশে। কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী 9 জুলাই শেষ হবার কথা সংসদের চলতি অধিবেশন। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা। দলীয় শত্রু দিয়ে ঘেরা প্রধানমন্ত্রী তারেক রহমান এমন মন্তব্য করে ঢাকার বাইরে তাকে রাত না কাটানোর পরামর্শ দিলেন 11 দলের নেতারা। রাজধানীতে এক সেমিনারে তারা বলেছেন, অধিকার প্রশ্নে সরকারের সঙ্গে আলাপ হবে, তবে আপোষ নয়। রাজধানীতে জুলাইয়ের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন ও গণহত্যার বিচার ইস্যুতে 11 দলের এই সেমিনার এবং জাতীয় সেমিনারের সম্মানিত সভাপতি, যেখানে গণ অভ্যুত্থানে নিহতদের স্বজনরা তুলে ধরেন তাদের কিছু স্বপ্নভঙ্গের উপাখ্যান। সরকারের প্রতি আহ্বান জানান গণভোটের রায় বাস্তবায়নের। শহীদের রক্তের সাথে বেইমানি করলে, আহত ভাইদের সাথে বেইমানি করলে, দেশের জনগণের সাথে বেইমানি করলে দেশের মানুষ কিন্তু চুপ করে আর বসে থাকবে না। আপনি অনতি বিলম্বে এই গণভোটের রায় বাস্তবায়ন করে জাতির সামনে আপনি মহানায়ক হয়ে থাকেন। সেমিনারে জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারে গড়িমসির অভিযোগ তোলেন 11 দলের শীর্ষ নেতারা। হুঁশিয়ারি দেন, গণরায় বাস্তবায়নে বিন্দুমাত্র ছাড় দেবে না 11 দল। সরকারি কর্ম কমিশন পিএসসিতে নিয়োগ হবে একটা সুষ্ঠু প্রক্রিয়ার মধ্য দিয়ে, দুদকে নিয়োগ হবে সুষ্ঠু প্রক্রিয়ার মধ্য দিয়ে, সেগুলো আপনারা মানবেন না, তাহলে আপনারা সংস্কারের কোন অংশটুকুকে মানবেন? ফ্যামিলি কার্ডের গণতন্ত্র আর কৃষি কার্ডের গণতন্ত্র দিয়ে যদি আমাদেরকে আবার সেই ফ্যাসিবাদী শেখ হাসিনার উন্নয়নের গণতন্ত্র বুঝাইতে চান, তাহলে আমাদের আচরণ কিন্তু ফ্যাসিবাদী শেখ হাসিনার চেয়ে আপনার সাথে ভিন্ন কিছু হওয়ার সুযোগ নেই। তারা এই সংসদে দাঁড়িয়ে বলেছিলেন জুলাই চার্টার একটা অন্তহীন প্রতারণার দলিল, আর এই সংসদেই দাঁড়িয়ে তারা আবার প্রমাণ করলেন
তারাই জাতির সাথে অন্তহীন প্রতারণা করেছেন। আমাদের আলোচনা চলবে, কথাবার্তা হবে, ন্যায্য কাজে সরকারকে সহযোগিতা করব, কিন্তু জনগণের অধিকারের ব্যাপারে এক চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না। সেমিনারে বিএনপির ভেতরেই তারেক রহমানের শত্রু রয়েছে মন্তব্য করে তাকে সতর্ক করেন এলডিপি চেয়ারম্যান। আপনাকে আমি এটাও পরামর্শ দিয়েছি, ঢাকার বাইরে আপনি রাত্রি যাপন করবেন না, কারণ চারিদিকে আপনি শত্রু দ্বারা পরিবেষ্টিত। রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা। শেখ হাসিনার নির্দেশেই শাপলা চত্বর হত্যাকাণ্ড হয়েছিল বলে প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। চূড়ান্ত প্রতিবেদনে প্রধান আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী আছেন সেই সময়ের মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্য। মাসুদুর রহমানের রিপোর্ট দেখুন। 2013 সালের 5 মে দিনভর উত্তেজনা ও সহিংসতা ছড়িয়ে রাতে মতিঝিল শাপলা চত্বরে জড়ো হন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। তাদের দমনে ইন্টারনেট ও বিদ্যুৎ বন্ধ করে রাতভর গুলি ও নির্যাতনের অভিযোগ ওঠে। 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এ ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দেয় হেফাজতে ইসলাম। অবশেষে আলোচিত সেই ঘটনার তদন্ত শেষ হয়েছে, যা যাচাই বাছাই শেষে ট্রাইব্যুনালে দাখিল করা হবে 21 জুলাই। 2013 সালের 5 মে শাপলা চত্বরে যে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছিল সেই মামলার তদন্ত ইতিমধ্যে শেষ হয়েছে। যে রিপোর্টটি, খসড়া রিপোর্টটি যাচাই বাছাই চলছে। আগামী 21 তারিখ থেকে ট্রাইব্যুনালের বিচার কাজ আবার চলবে। আমরা খোলার সাথে সাথে এই শাপলা চত্বর হত্যা মামলার রিপোর্ট দাখিল সাপেক্ষে আমরা ফরমাল চার্জ দাখিল করব বলে ইনশাল্লাহ আমরা আশা করছি। চিফ প্রসিকিউটর জানান, নির্দেশদাতা শেখ হাসিনা এ মামলার প্রধান আসামি। এছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, আইজিপি হাসান মাহমুদ খন্দকার, তৎকালীন র্যাব প্রধান মুখলেসুর রহমান, ডিএমপি কমিশনার বেনজির আহমেদ, পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদ, বিপ্লব কুমার সরকার, সাংবাদিক মোজাম্মেল বাবুসহ মোট আসামি 28 থেকে 30 জন। এই মামলার মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী, কয়েকটি বাহিনীর প্রধান সহ কিছু সাংবাদিক, তারা এই মামলায় আসামি হওয়ার, তাদের বিরুদ্ধে আমরা সাক্ষ্য প্রমাণ পেয়েছি। এটাই শাপলা চত্বরের ঘটনায় প্রথম মামলা যার বিচারের আনুষ্ঠানিকতা শুরু হতে যাচ্ছে। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।